করেছি। আজকে ভালোই লেগেছে আমার। তবে আমার এমন পরিবর্তনে শিক্ষকরা সহ সবাই খুশি। বেশ প্রাণোচ্ছল ভাবেই ক্লাস করেছি। তিনি এসব দেখে পুরো হা হয়ে তাকিয়ে আছে অব্রর দিকে। অব্র কি ইশারা করে তিথি জিজ্ঞেস করে, কেমনে সম্ভব? অব্র হাসি দিয়ে বুঝিয়ে দেয়, চাইলেই সম্ভব। ক্লাস করা শেষে আমি বের হয়ে যাই। অব্র সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। এক ছেলে ভুলে আমার ওড়নায় পাড়া দেয়, যার কারণে আমি টান খেয়ে অব্রর হাতের উপর পড়ে যাই আর অব্র আমাকে ধরে। আমি পড়ার সাথে সাথেই পেছন ঘুরে তাকিয়ে দেখি ওড়নাটা সিঁড়িতে পড়ে আছে আর একটা ছেলে টিল সেখানে হা করে দাঁড়িয়ে আছে। অব্র আমার দিকে তাকিয়ে ওই ছেলের সামনে যায়। অব্র দেখে বুঝেছে ইচ্ছে করে ছেলেটা এমন করেনি। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। জি ভাইয়া। যাও এখন। আমি ইহিতাকে ওড়নাটা দিলাম আর বইগুলো উঠিয়ে গাড়ি পর্যন্ত ইহিতাকে দিয়ে আসলাম। ইহিতা চলে গেল আমাকে কিছু না বলেই। আমি একটু মুচকি হাসলাম আর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। অব্র চলে যাওয়ার পর আমি বাইক নিয়ে চলে আসি। বাসায় এসে ড্রেস খুলে টুকরো টুকরো করে কাটি আর সেইগুলো ছাদে নিয়ে উড়িয়ে দেই। অব্রকে মনে মনে অনেক বকা দিচ্ছি। এরপর নিজের মতো করে এসে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসি। এর মধ্যে আমার ফোন বাজলো। ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছেলে বলল, কাজটা ভালো করলে না ইহিতা, এর মাসুল তোমায় গুনতে হবে। এই বলে ছেলেটা ফোন কেটে দিল। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে ফোন করলো আর কেনই বা এসব বলল? আমি আবার কল ব্যাক করে দেখলাম, কিন্তু ফোন বন্ধ। আমি এসব পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিলাম। বাবা বাসায় আসার পর একসাথে ডিনার সেরে শুয়ে পড়লাম। আমি ভাবতেও পারিনি আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। আমি সকালে ঘুম থেকে উঠে শর্ট ড্রেস পরে ভার্সিটিতে যাব বলে গাড়ি নিয়ে বের হলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর আমি খুব জোরে গাড়ি ব্রেক করলাম, তাই হোল্ডিং এর সাথে লেগে আমার মাথা কেটে যায়। গাড়ি ব্রেক করার কারণ হলো সামনে একটা কার দাঁড়ানো। আমি কপালে টিস্যু ধরে বেরিয়ে আসি। গাড়িটার সামনে যাওয়ার পরেই আমাকে জোর করে সেই কারে বসানো হয় আর একজনকে ফোন করে বলে আমার গাড়ি বাসায় দিয়ে আসতে। আমি গাড়িতে উঠে অব্রকে দেখে চমকে যাই আর প্রচন্ড রেগে যাই। আই ছোট লোকের বাচ্চা, তুই আমায় কেন এইভাবে নিয়ে আসলি? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? একদম কথা কম বলবে, নয়তো মুখে স্কচ টেপ মেরে দিব। গাড়ি থামা, আই সে স্টপ দ্য কার। এরপর অব্র আর কোনো কথা না বলে আরো জোরে গাড়ি চালাতে থাকে, কিন্তু আমি অনর্গল চেঁচিয়েই যাচ্ছি। এক পর্যায়ে আমি গাড়িতে থাকা বটল ছুঁড়ে মারি বাইরে। এতে জানালার কাঁচ ভেঙে যায়, কিন্তু অব্র তবুও থামলো না। একটা বাংলোর সামনে গাড়ি পার্ক করলো অব্র। আমাকে গাড়ি থেকে জোর করে নামালো, কিন্তু আমি তো নামবো না। এরপর অব্র আমাকে কোলে করেই ভেতরে ঢুকালো। আমি অব্র শার্ট ছিঁড়ে ফেলেছি জিদে, কিন্তু অব্র কিছুই করছে না। ড্রয়িং রুমে নিয়ে অব্র আমাকে বসালো। এরপর আমার হাতে একটা লেহেঙ্গা দিয়ে বলল, কুইকলি যাও আর এটা পরে আসো। জাস্ট গো ফাস্ট। উকিল সাহেব চলে আসবেন এখন। উকিল আসবেন মানে? আর তুই এইভাবে আমায় এটা পড়তে বলছিস কেন? আজ আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হবে। হোয়াট? ওই জানোয়ার, তোর সাহস কি করে হয় এসব বলার? ইহিতা চৌধুরীকে বিয়ে করবে তোর মতো ছোট লোক? মাই ফুট, জাস্ট লেট মি গো। কে ছোট লোক আর কে বড় লোক সেটা আজই প্রমাণ হবে। বেশি কথা না বলে এটা পরে আসো, নয়তো আমি বাধ্য হব পড়িয়ে দিতে। তুই আমায় টাচ করে দেখ শুধু। আমার বাবা যদি জানে তার মেয়েকে তুই এইভাবে তুলে এনে বিয়ে করছিস, তোকে জিন্দা কবর দিবে। ভালোই আমায় ছেড়ে দে। এরপর অব্র নিজেই আমাকে জোর করে লেহেঙ্গা পরিয়ে দিল চোখ বন্ধ করে। অব্র জানে আমি পরবো না, তাই নিজেই পরিয়ে দিল। আমার যা মেকআপ করা ছিল তাতেই চলবে। এরপর অব্র উকিলকে ভেতরে আসতে বললেন। অব্র রেজিস্ট্রি পেপারে সাইন করে আমাকে বলল সাইন করতে, কিন্তু আমি কলম ছুঁড়ে মারলাম আর পেপার ছিঁড়ে ফেলি। তখন অব্র বলল, জানি তুমি এটা করবে, তাই 250 কপি রেজিস্ট্রি পেপার বানিয়েছি আমি। কয়টা ছিঁড়তে পারো দেখি। সাইন তো তোমায় করতে হবে ইহিতা চৌধুরী। আমি সাইন করব না। না, তোর মতো লোফারকে কোনোদিন আমি বিয়ে করব না। দরকার হলে কোনোদিন বিয়েই করব না। ইহিতা সিন ক্রিয়েট করো না। ভালোই সাইন করে দাও, তাতে তোমারই মঙ্গল। মঙ্গল মাই ফুট। ফ্লাওয়ার ভাস ভেঙে অব্র প্রচন্ড খেপে যায় আর আমার গালে জোরে একটা থাপ্পড় মারে। এরপর আমার হাত ধরে পেপারে সাইন করায়। সাইন করানো শেষ হলে উকিলকে চলে যেতে বলে অব্র। উকিল চলে যাওয়ার পর অব্র আমার ঘাট ধরে গালে আর কপালে চুমু দেয়। সরি, আমি তোমায় মারতে চাইনি, কিন্তু তোমার জেদের জন্যই তুমি মার খেলে। বাসায় চলো এখন। ইহিতা নড়ছে না দেখে আমি ইহিতাকে কোলে নিয়ে গাড়িতে বসাই। এরপর ড্রাইভ করে নিজের বাসায় যাই। বাসার সামনে এসে আমি ইহিতাকে নামতে বলি। এরপর ইহিতা নেমে যায় আর অনেক অবাক হয়। এইটা তো মির্জা প্যালেস, এখানে নিয়ে আসলো কেন ছোট লোকটা আমায়? এরপর অব্র আমাকে নিয়ে ভেতরে যায় আর সবাইকে ডাকে। বৌমনি, বৌমনি, আম্মু।
কি হয়েছে দেবরজি, চেঁচাচ্ছেন কেন? তিনি ভাবি কথা বলতে গিয়ে থেমে যায় আমাদের বিয়ের সাজ দেখে। কি হয়েছে ঈশান? সবাই আমাকে ঈশান ডাকে। চেঁচাচ্ছিস কেন? এই মেয়েকে? আম্মু আমি বলি, ও হচ্ছে ইহিতা চৌধুরী, আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। চিনেছেন? হ্যাঁ, বাট এই অসভ্য আর আনকালচার্ড মেয়ে ঈশান তোর সাথে কেন? আম্মু, আমি ইহিতাকে ভালোবাসি, আর এই কারণেই তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে এনেছি। তার জন্য আমি সরি। বৌমনিকে বলেছি সব, ভাইয়াও জানে, তুমি আর পাপা জানো না শুধু। 1 মিনিট, এখানে কোনো কমেডি শো হচ্ছে? তুই ফ্যামিলির ছোট ছেলে, আই মিন ঈশান মির্জা। হ্যাঁ ইহিতা। কিন্তু আমি যতটুকু জানি আয়ান মির্জার ছোট ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে, আর সেখানেই সে সেটেল। তাহলে ভার্সিটিতে তুমি কেন ছিলে? তোমার জানা ভুল নয়, আমি লন্ডন থেকে পিএইচডি করেছি ইন ইংলিশ। হোয়াট? তাহলে এই ভার্সিটি? সে অনেক কাহিনী ইহিতা, এখন ফ্রেশ হয়ে রেস্ট করো। আর ঈশান তুমি ইহিতার বাবাকে কল করে আসতে বলো, আমি পাপা আর আইমানকে আসতে বলেছি। ঠিক আছে বৌমনি। আর আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার ঘরে চলো। আর বৌমনি, তুমি ওকে আমার ঘরে নিয়ে যাও। তোর সাথে আমার কোনো কথা নেই ঈশান। আমার ছেলে আজ বিয়ে করেছে, তাও আমাদের না জানিয়ে। বাহ ঈশান বাহ। আম্মু একবার শুনুন ওকে বলতে চাই, তারপর না হয় সবটা বিচার করবেন। বৌমা, তুমি ওকে সাপোর্ট করছো? না মা, আমি শুধু আপনাকে শুনতে বলছি ঈশানের কথাগুলো। আয় আমার ঘরে। মা সেখান থেকে চলে গেলেন। যাও, আর শুনো, রেখে যেও না, ঠান্ডা মাথায় বুঝিও। আমি ঈশানকে এ কথা বলে ইতাকে নিয়ে উপরে গেলাম, আর ঈশান পা টিপে টিপে আম্মুর ঘরে গেল। আম্মু, সরি তো, তোমার ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, মাফ করে দাও। না ছাড় তুই আমাকে। আমি কোনো সাধারণ ঘরের মেয়েকে আমার ছোট ছেলের বউ বানাতে চেয়েছিলাম, যে হবে নম্র ভদ্র, ঠিক আমার তিন্নি মায়ের মতো। এই বেয়াদব মেয়ের মতো মেয়েকে চাইনি। আম্মু, বৌমনির সাথে কারো তুলনা চলে না। ইহিতা অনেক ভালো মেয়ে, কিন্তু শাসনের অভাবে এমন হয়ে গেছে। প্লিজ আম্মু, ওকে কষ্ট দিও না, কারণ জানোই তো ওর মা নেই। আমার জন্য হলেও অন্তত ওকে মেনে নাও। তুমি আর বৌমনি হেল্প করলেই ও ঠিক হয়ে যাবে। প্লিজ আম্মু, প্লিজ। ঈশান, আমি কোনো ফোর্স শুনবো না। যা তুই এখান থেকে। ওয়েল স্টাবলিশ করেছি তোদের দুই ভাইকে। আমি আর তোর পাপা মিলে কোনো দিন কোনো কিছুতে অপূর্ণ রাখিনি। দেশের বাইরে রেখে মানুষ করেছি তোদের, যাতে কোনো বাজে সঙ্গ না পাস। কিন্তু ঈশান, আজ তোর ভাইয়ের স্ট্যাটাসটা কোথায় থাকবে, আর তোর পাপারই বা ইমেজ কোথায় থাকলো? তা পারো কি ভাবলি না? তোর কথা আমি বাদই দিলাম। 14 বছর পর দেশে এসে 14 দিন যেতে না যেতে এই কাজ করে ফেললি। আম্মু, মাফ করে দাও আমায়। জীবনের প্রথম আর শেষ ভুল এইটাই। ঈশান, লিভ মি অ্যালোন। আম্মু, ঈশান, ডোন্ট বি ইমোশনাল। এসব আমার একদম পছন্দ নয়। আম্মু আসবো? আয়। ভাইয়া আম্মুকে একটু বোঝা না। দেখ, আম্মু কিছুতেই বুঝতে চাইছে না। তুই যা, আমি দেখতেছি। ভাইয়া, ঈশান, যেতে বলছি না আমি? যাচ্ছি। বাবু, আমি তোর কাছ থেকে ওর হয়ে সাফাই শুনতে চাই না। আম্মু, তুমি কি ভেবে দেখেছো? ও তোমার ছোট ছেলে, আর আমাদের সবার কত আদরের। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে কি আমার ভাই কাঁদবে? তুমি বলো আম্মু। কোনোদিন তো আমাদের দুই ভাইয়ের চোখের পানি তুমি ফোলেরও পড়তে দাওনি, আর আজ ঈশান কাঁদতে কাঁদতে চলে গেল, সেটা দেখলে না আম্মু? মা কথাটি শুনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আবার বললাম, আম্মু প্লিজ আম্মু, মন খারাপ করো না। 5 বছর ধরে ঈশান ঈশিতাকে পাগলের মতো ভালোবাসে, যার কারণে ও বাংলাদেশে আসে। আজ কি ওর ভালোবাসা বৃথা যাবে আম্মু? 25 বছর ধরে আমি মানুষ করলাম, সেই মূল্য কি ও দিয়েছে বাবু? আম্মু, তোমার মূল্য ও কি করে দিবে? তোমার ভালোবাসার কোনো মূল্য আমাদের কাছে নেই আম্মু। ইহিতা ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। তুমি আর তিন্নি ওকে সাপোর্ট করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আম্মু, এই নাও নেকলেস, ইহিতাকে বরণ করো এইটা দিয়ে। আইমান একটা হীরার নেকলেস আমার হাতে দিয়ে বলল, বাবু প্লিজ আম্মু, চলো। চল। থ্যাংক ইউ আম্মু, জানি তুমি বুঝবে। আমার আম্মু বেস্ট। হয়েছে, এখন চল ঈশানের ঘরে। আসো। ওদিকে আমি ঈশানের ঘরে গিয়ে থতমত খেয়ে গেলাম। দেওয়ালের সব জায়গায় ঈশানের ছবি। এত সুন্দর লাগছে ঈশানকে, যা আমি মুগ্ধ হয়ে শুধুই দেখছি। ভাবি বলল, এটাই আমার দেবর, আর এতদিন যে রূপ দেখেছো সেটা সাময়িক, শুধুমাত্র তোমার জন্য। আমার স্মার্ট দেবর তোমার জন্য খ্যাত সাজলো। এতে অবশ্য আমি আর তোমার ভাইয়া অনেক রিয়্যাক্ট করেছিলাম, কিন্তু ও পরে মানিয়ে নিয়েছে, কারণ লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে। আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার বিষয়ে যতটুকু জানতাম আপনি তার থেকে অনেক বেশি ভালো। তাই?
আমি মোটেও ভালো না, যখন বকবো তখন বুঝবে। তিন্নি আসবো? আসো। তুমি কখন আসলে? 20 মিনিট হবে। ঈশান কই? ও তো ঘরে আসে নাই। কেন, আম্মুর সাথে না ছিল? দাঁড়াও আম্মু, আমি ঈশানকে নিয়ে আসছি। আমি ছাদে গিয়ে ঈশানকে পেলাম, আর ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঈশান, তুই আবারও কাঁদছিস? ভাইয়া তুমি? চল, কোথায়? সারপ্রাইজ আছে, চল। আমি ঈশানকে নিয়ে ঈশানের ঘরে গেলাম। ঈশানকে দেখে ইহিতা রেগে গেল, কিন্তু তিন্নির ইশারাতে থেমে গেল ইহিতা। মা ইহিতাকে নেকলেস পরিয়ে দিয়ে দোয়া করলেন, কিন্তু ইহিতা এতে ভ্রুক্ষেপই করলো না। ইহান আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া তোকে কোনোদিন থ্যাঙ্কস দেইনি, আর আজও দিব না। শয়তান ছেলে, তোর কাছ থেকে আমি থ্যাঙ্কস চেয়েছি। ইউ আর বেস্ট ভাইয়া। এইসব পামে আমি ফুলছি না। হিংসে হচ্ছে কিন্তু আমার। তুমি আমার বরকে জড়িয়ে ধরে রেখেছো। বৌমনি, আগে আমার ভাই, তারপর তোমার বর। হইছে, তিনজন ফ্রেশ হয়ে নিচে আসেন। লাঞ্চ করতে হবে তো নাকি? পাপা আসুক। পাপা আসছে। আচ্ছা, তুমি আগে ঘরে আসো, কথা আছে আমার। চলো। এরপর সবাই ঈশানের ঘর থেকে চলে গেল। ঈশান আর ইহিতা দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছে। ইহিতা আর আমি দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছি। আমি ইহিতাকে বললাম, লাঞ্চ করবে? ফ্রেশ হয়ে এসো। আমি গেস্ট রুমে যাচ্ছি ফ্রেশ হতে। আমি বাসায় যাব এন্ড রাইট নাও। ইহিতা, যা বলেছি করো। বেশি কথা বলে আমাকে রাগিও না। ঈশানের আসল রূপ কিন্তু তুমি দেখোনি। আসল রূপ? আই ডোন্ট কেয়ার হু আর ইউ। আমি আমার জায়গায় থাকলেই হবে। বিকেলে আমি বাসায় চলে যাব। আগে তো দেখো ঘর থেকে বাগানে যেতে পারো কিনা, আর বাসা তো অনেক দূর। তোর মন তো নির্লজ্জ, আমি খুব কম দেখেছি। এইটা স্বাভাবিক। ভালোবাসার কাছে নির্লজ্জ না হলে তা আদায় করা যায় না। ভালোবাসা? মাই ফুট। তোর এই ভালোবাসাই তোকে বিপদে ফেললো। হুম, বিপদে পড়িনি। আর তুই বলার মতো সম্পর্ক না এখন তোমার আর আমার মধ্যে, তাই তুমি করে বলো। তুমি যাও। তোর মতো চিটারকে ইথিকা কখনোই তোকে তুমি বলবে না। ইহিতে একটা কথা বলি শুনো। আম্মু, পাপা, বৌমণি আর ভাইয়া, এই চারজন যাতে তোমার কাছ থেকে যথেষ্ট রেসপেক্ট পায়। আমাকে যা ইচ্ছা বলো তুমি, কিন্তু ওদের দিকে কোনোদিন চোখ তুলেও কথা বলবে না। সেই দিন তাহলে আমি কি করব তোমায় জানি না। এই বাসায় আমি থাকলে তো বিহেভের কথা আসবে। আমি আজই চলে যাব। ওই যে বললাম, গিয়ে আগে দেখাও। ইহিতা কিছু বলার আগে ভাবি নক করে রুমে। আমি আসতে বললাম ভাবিকে। ঈশান যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। যাচ্ছি, কিন্তু তোমার হাতে কি এইগুলো বৌমণি? যাও, পরে দেখতে পারবে। যাচ্ছি। ঈশান চলে যাওয়ার পর আমি ইহিতার সামনে গিয়ে দাঁড়ালাম আর ইহিতাকে বললাম, ইহিতা ফ্রেশ হয়ে এই শাড়ি আর গহনাগুলো পরবে। ইহিতার হাতে দিয়ে বললাম। হোয়াট? আমি এসব পড়তে পারবো না, আমাকে টি শার্ট দিন। ইহিতা, মির্জা পরিবারের বউরা কখনো এসব পরে না। এই পরিবারের একটা ট্রেডিশন আছে, তোমাকেও সেটা মানতে হবে, অন্তত দিনের বেলাতে। বৌমনি, আই কান্ট। ইহিতা, তুমি পারবে। তুমি শাড়ি পরে দেখো কতটা ভালো লাগবে তোমাকে। আর আজ তোমার আর ঈশানের সবচেয়ে মধুর একটা দিন। নিজেকে সুন্দরভাবে সাজাও ওর জন্য, দেখবে ও অনেক খুশি হবে। বৌমনি, আমার কোনো ইচ্ছে নেই ওই স্টুপিডটার জন্য শাস্তে। ওকে আমি ঘৃণা করি, জাস্ট হেট হিম। সময় হোক তখন বুঝবা ঈশান কি আর কেমন। এখন চটপট রেডি হয় না। ওর সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট নেই আমার, আর আমি শাড়ি পরতে পারি না। আমি হেল্প করব। যাও গোসল করে আসো আগে, ওয়াশরুমে টাওয়াল রাখা আছে। যাচ্ছি। ইহিতা বের হয়ে আসার পর আমি ইহিতাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ইহিতাকে শাড়ি আর গহনা পরিয়ে দিলাম। দেখো তো এখন কেমন লাগছে নিজেকে। ইহিতা অবাক হয়ে যায় নিজেকে দেখে। শাড়ির সাথে যেই ইথিকাকে যায় না, সেই ইথিকা আজ শাড়ি পরেছে আর গা ভর্তি গহনা। অবাক লাগছে নিজেকে দেখে। কি বললে না কেমন লাগছে? বৌমনি, এতগুলো গহনা পরতে পারছি না, খুলে রাখি এগুলো। না, অভ্যাস করতে হবে। কিন্তু অনেক ভারী তো। কিচ্ছু হবে না, এখন নিচে চলো। আমি ইহিতাকে ডাইনিং এ বসালাম আর শৈলীকে বললাম সবাইকে ডেকে নিয়ে আসতে। আইমান আম্মু দুজন এসে গেছে, ঈশান আর পাপা এখনো আসেনি। আমি পাপাকে ডেকে নিয়ে আসলাম। ইহিতাকে দেখে পাপা বললেন, মাশাআল্লাহ, আমাদের ঈশানের পছন্দ আছে বলতে হবে। রাহেলা, পাপা, দেখতে হবে তো ভাইয়া কার। ভাবি আমাকে ইশারা করে বলল পাপাকে সালাম করতে। আমি সালাম দিলাম শুধু, আর কিচ্ছু বলল না। ঈশান চুল নাড়াতে নাড়াতে সিঁড়ি দিয়ে নামছিল। চেয়ার টান দিয়ে বসতে যাবে তখন সরাসরি আমার দিকে চোখ পড়ে ঈশানের। ভাই আর ভাবি দুজনের দিকে তাকিয়ে হাসছে।
ঈশান হা করে সবার সামনে